আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। হাজির হয়েছি তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান। আমরা চলমান অধ্যায়ে আছি, অর্থাৎ আমরা জাবাদা অধ্যায়ে আছি। জাবাদা অধ্যায়ে আমরা বিগত কয়েকটা ক্লাসে আমরা জাবাদা বিভিন্ন লেনদেন নিয়ে আলোচনা করেছি, কীভাবে ডেবিট হয়, কীভাবে ক্রেডিট হয়, এবং একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা এগুলো নিরূপণ করার চেষ্টা করেছি। আজকেও আমরা সেম আরেকটা সমস্যা নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। সমস্যাটা হচ্ছে তোমাদের বইয়ের 71 পৃষ্ঠা, অর্থাৎ নতুন বইয়ের 71 পৃষ্ঠার একটা কাজ, যার 2017 সালের এপ্রিল মাসে মেসার সচিন অ্যান্ড কোংয়ের লেনদেন সমূহ নিম্নরূপ। যে কাজটা আছে ওই কাজটা নিয়ে আজকে আলোচনা করব। কাজটা আজকে জাবাদা দাখিলাগুলো দিব, আশা করি সাথে থাকবে এবং ক্লাসটা উপভোগ করবে। চলো আমরা ক্লাসে যাই। তাহলে এটা আছে 2017 সালের এপ্রিল মাসে মেসার সচিন অ্যান্ড কোং এর লেনদেনসমূহ নিম্নরূপ। কী কী আছে? 1 তারিখে এপ্রিল 1 দেনাদার হতে চেক প্রাপ্তি। দেনাদারের কাছ থেকে চেক পাইছে। আমরা জানি দেনাদারের কাছ থেকে যদি যখন টাকা, দেনাদারটা হচ্ছে আমার সম্পদ, দেনাদার থেকে যখন টাকা পাই বা চেক পাই, যেটা পাই এটার মাধ্যমে দেনাদারটা কমে যায়, সম্পদ কমে যায়। সম্পদ যখন কমে যায়, সম্পদকে আমরা কী করি? ক্রেডিট করি, যেটা সব হ্রাস, অর্থাৎ সম্পদ এবং ব্যয় যখন হ্রাস পাই তখন সেটাকে আমরা ক্রেডিট করি। তাহলে দেনাদার যেহেতু আমার সম্পদ, তাহলে আমার আমি চেক পাওয়ার ফলে আমার দেনাদার পরিমাণটা কমে গেল, তাহলে দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে আমি কী পেয়েছি? নগদ টাকা পেলে নগদান ডেবিট, আর যে চেক মারফত চেকের মাধ্যমে টাকা পাই তখন ব্যাংক হিসাব ডেবিট। সহজে আমরা নিরূপণ করতে পারি। তাহলে আমরা জাবাদা দাখিলাটি দিয়ে দিই। 2017 মার্চের 1 তারিখ, মার্চ 1। তাহলে আমরা জাবাদা দাখিলা আমরা অলরেডি করে ফেলেছি। সেটা হচ্ছে কি? ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাবকে আমরা ডেবিট করলাম, তারপর দেনাদার হিসাব কী করলাম? ক্রেডিট করলাম। দেনাদার হিসাব ক্রেডিট। আশা করি সবাই বুঝতে পারছি। আমি ব্যাখ্যাটা দিচ্ছি না, ব্যাখ্যা হবে কি? চেকের মাধ্যমে টাকা পাওয়া গেল, দাদার কাছ থেকে চেকের মাধ্যমে টাকা পাওয়া গেল। টাকার পরিমাণটা কত ছিল? টাকার পরিমাণ হচ্ছে 8,000 টাকা। ডেবিট কলামে 1,000। তোমাদের হয়তো সময় মনে আছে, আমরা সবসময় ডেবিট ক্রেডিট কলামের টাকা অঙ্কগুলো সবসময় কি লিখি? সমান লিখি। এরপর 3 নম্বর এপ্রিল 3 তারিখে আসো। মারুফের নিকট হতে ঋণ গ্রহণ 20,000 টাকা। মারুফের কাছে ঋণ নিয়েছে। আমরা জানি ঋণটা হচ্ছে কি? দায়, আয় দায় মালিকানা সত্ত্ব, অর্থাৎ সংক্ষেপে আমরা আদম লিখেছি। আয় দায় মালিকানা সত্ত্ব বেড়ে গেলে সেটাকে ক্রেডিট করি, আয় দায় মালিকানা সত্ত্ব হ্রাস পেলে সেটাকে ডেবিট করি। তোমরা কি চিন্তা করো, মারুফের কাছ থেকে যদি ঋণ নেওয়া হয় তাহলে আমার দায়ের পরিমাণটা বাড়ে, দায়ের পরিমাণ বেড়ে গেছে। তো দায় বেড়ে গেলে দায়কে আমরা কী করি? দায় বৃদ্ধি হলে আমরা ক্রেডিট করি। তাহলে ঋণ হিসাব, কার ঋণ হিসাব? ঋণ হিসাব ক্রেডিট। এবং আমার ঋণ নেওয়ার ফলে আমার কি হলো? নগদ টাকাটা বেড়ে গেল, কারবার নগদ টাকা বেড়ে গেল, তাই নগদ হিসাব ডেবিট। তাহলে আসো আমরা মার্চের 3 তারিখ, ঋণ নেওয়ার ফলে আমার নগদ টাকা বেড়ে গেল, তাহলে নগদান হিসাব ডেবিট। নগদান হিসাবকে আমরা ডেবিট করলাম। তারপর দায়টা বেড়ে গেল, আমার দায় বেড়ে গেলে দায়কে আমরা কী করি? দ মানে হচ্ছে দায়, আদম বৃদ্ধি হলে আমরা কি? ক্রেডিট করি। তাহলে ঋণ হিসাব আমরা ক্রেডিট করলাম। টাকার অ্যামাউন্টটা কত? 20,000 টাকা। ডেবিট কলামে 20,000 এবং একইভাবে ক্রেডিট কলামেও 20,000 টাকা। তাহলে আমরা ব্যাখ্যাটা লিখবো, মারুফের কাছ থেকে ঋণ গ্রহণ করা হলো। ব্যাখ্যাটা আমি লিখছি না, ব্যাখ্যাটা তোমরা অনায়াসে খুব সহজে তোমরা ব্যাখ্যাটা লিখতে পারবে। পরবর্তী লেনদেনে আসি। এপ্রিল 5 তারিখে বলছে আন্তঃফেরত 500 টাকা। আন্তঃফেরত মানে আমরা জানি আন্তঃফেরত হচ্ছে বিক্রয় ফেরত। বিক্রয় ফেরতের মাধ্যমে হয় কি? আয়ের পরিমাণটা কি হয়ে যায়? কমে যায়। বিক্রয় ফেরত, তো আমি পণ্য বিক্রয় করেছি, একজনের কাছ থেকে পণ্য বিক্রয় করেছি, সে আমাকে বিক্রয়টা ফেরত দিল, তার বাকিতে বিক্রয় করেছি। 500 টাকার পণ্য বিক্রি করেছি, সে আমাকে 100 টাকার পণ্য ফেরত দিল, তাহলে তার কাছ থেকে পাচ্ছি কত? আমি 400 টাকা। তাহলে বিক্রয় ফেরতের মাধ্যমে আমার আয়ের পরিমাণটা কমে যায়। যদি আয় কমে তখন আমরা কী করবো? আয়ের আসলে আমরা ডেবিট করবো। তাহলে আন্তঃফেরত ডেবিট। মার্চের 5 তারিখ, আন্তঃফেরত হিসাবকে আমরা ডেবিট করলাম। তাহলে আন্তঃফেরত, এই ফেরতের মাধ্যমে অর্থাৎ বিক্রয় ফেরতের মাধ্যমে কিসের পরিমাণ কমে যায়? দেনাদারের পরিমাণটা কমে যায়। অর্থাৎ আমি যে 500 টাকার পণ্য ধারে বিক্রি করেছি, সে আমাকে 100 টাকার পণ্য ফেরত দিল, তাহলে আমার দেনাদার পরিমাণ ছিল প্রথমে 500, 100 ফেরত দেওয়ার ফলে আমার দেনাদার পরিমাণ এখানে 100 টাকা কমে গেছে, 400। তাহলে আমার দেনাদারটা সম্পদ কমে গেল, তাহলে সম্পদ সব হ্রাস, ক্রেডিট। তাহলে দেনাদার হিসাব ক্রেডিট। দেনাদার হিসাবটা হবে কি? ক্রেডিট। টাকা ফেরত হচ্ছে 500। তাহলে আমরা লিখব কি? ব্যাখ্যা লিখব কি?
দেনাদারের কাছ থেকে ফেরত পাওয়া গেল। ঠিক আছে, পরবর্তী লেনদেনে যায়। এপ্রিল 8 তারিখ পুরাতন আসবাবপত্র বিক্রয় 2000 টাকা। পুরাতন আসবাবপত্র বিক্রি করলে আমরা জানি সম্পদ কমে যায়, আসবাবপত্র কমলে সম্পদ কমে যায়, নগদ টাকা বেড়ে যায়। আসবাবপত্র বিক্রি করলে আমার আসবাবপত্র পরিমাণ কমে, নগদ টাকার পরিমাণ বাড়ে, তাই দুইটাই সম্পদ। তাহলে আমরা জানি সম্পদ যেটা বাড়বে সেটাকে ডেবিট করব, যেটা কমবে সেটাকে ক্রেডিট করব। তাহলে আমার কি বেড়ে গেল? নগদ টাকা বেড়ে গেল। তাহলে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাবকে ডেবিট করলাম, তা আসবাবপত্র হিসাবকে কী করলাম? ক্রেডিট করলাম। আসবাবপত্র হিসাবকে কী করলাম? ক্রেডিট করলাম। টাকা কত? অ্যামাউন্ট কত? 2000 টাকা, 2000 টাকা। ব্যাখ্যাটা কি লিখব? নগদ আসবাবপত্র বিক্রয় করা হলো। এটা হচ্ছে কয় তারিখের? 8 তারিখের। এবার আসে পরবর্তী লেনদেনে আমরা। এপ্রিল 10, দেনাদারের 1000 টাকা আদায়যোগ্য নয়। এপ্রিল 10 তারিখ। দেনাদারের কাছ থেকে যে টাকাটা আমরা জানি, দেনাদারের কাছ থেকে যে টাকাটা পাওয়া যায় না ওইটাকে বলা হয় অনাদায়ী পাওনা বা কুঋণ। এটা হচ্ছে একটা ব্যয়বাচক হিসাব। তাহলে দেনাদারের কাছ থেকে যেহেতু আদায়যোগ্য নয়, তার ব্যয়টা বেড়ে গেল, ব্যয় বেড়ে গেলে আমরা কি করব? ডেবিট। তাহলে কোনটাকে ডেবিট করব? অনাদায়ী পাওনাকে ডেবিট করব বা কুঋণ। যেহেতু বইয়ে অনাদায়ী পাওনা আছে তাহলে আমি অনাদায়ী পাওনা বলছি। অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, যেহেতু আমার ব্যয় বৃদ্ধি, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট। আমার কিসের পেমেন্টটা কমে গেছে? দেনাদারের পেমেন্টটা কমে গেছে। আমরা জানি দেনাটা হচ্ছে সম্পদ, সম্পদ যদি কমে যায় সম্পদকে আমরা কী করবো? ক্রেডিট করবো। তাহলে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা হিসাবকে আমরা ডেবিট করব, তারপর দেনাদারকে কী করব? ক্রেডিট করব। দেনাদার হিসাব ক্রেডিট। আশা করি সবাই বুঝতে পারছো। তারপর যদি তোমাদের কারোর যদি কোনো লেনদেনের সমস্যা থাকে, কোনো দাখিলাতে যে সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, ইনশাআল্লাহ তোমাদেরকে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আমরা এখন পরবর্তী লেনদেনে যাচ্ছি। দেখো তার পরবর্তী লেনদেন 12 তারিখের লেনদেন হচ্ছে ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ 3000 টাকা। তাহলে আমরা জানি প্রদেয় বিলটা হচ্ছে আমার কি? দায়। প্রদেয় বিলটা হচ্ছে দায়, প্রাপ্য বিল হচ্ছে প্রদেয় বিলের বিপরীত হচ্ছে প্রদেয় বিলের বিপরীত হচ্ছে প্রাপ্য বিল। প্রাপ্য বিলটা হচ্ছে সম্পদ। তাহলে দায়ের অর্থাৎ প্রদেয় বিলের অর্থ যখন আমি পরিশোধ করবো তখন দায় পেমেন্টও কমে গেল। আমার আয় দায় মালিকানা সত্ত্ব যখন হ্রাস পায় তখন আমরা কি করি? ডেবিট করি। তাহলে প্রদেয় বিল হিসাব ডেবিট সংক্ষেপে। তাহলে মার্চের কত তারিখ? এটা মার্চের 12 তারিখ। প্রদেয় বিল হিসাব আমার ডেবিট। তারপর এই টাকাটা আমি কি মারফত দিয়েছি? এখানে অলরেডি বলা আছে ব্যাংক কর্তৃক, ব্যাংক মারফত দিয়েছি। তাহলে ব্যাংকের টাকা কমে গেছে, তাহলে ব্যাংক হিসাবটা আমরা কি করব? ক্রেডিট করব। অ্যামাউন্টটা কত আমার? 3000 টাকা। ডেবিটে 3000, ক্রেডিটে 3000। তাহলে আমি ব্যাংকটা লিখব কি? চেক মারফত, ব্যাংকের মাধ্যমে প্রদেয় বিল অর্থ পরিশোধ করা হলো। এটা হচ্ছে আমার ব্যাখ্যা। পরবর্তী লেনদেনে যাই। অফিসের জন্য চেয়ার টেবিল ক্রয়। আমরা জানি চেয়ার টেবিল হচ্ছে আসবাবপত্র। তাহলে আসবাবপত্র ক্রয়ের মাধ্যমে আসবাবপত্র বেড়ে যায়, নগদ টাকাটা কমে যায়। তাহলে আমরা দুইটাই সম্পদ, যেটা বাড়বে সেটাকে ডেবিট করবো, যেটা কমবে সেটাকে ক্রেডিট করব। তাহলে আসো আসবাবপত্রের হিসাব ডেবিট। মার্চের কয় তারিখ? মার্চের 15 তারিখ। আসবাবপত্র হিসাব ডেবিট, পত্র হিসাবকে আমরা ডেবিট করব। নগদান হিসাবকে আমরা কি করব? ক্রেডিট করব। অ্যামাউন্টটা কত আমার? 7000 টাকা। 7000 টাকা। ব্যাখ্যা লিখবো কি? নগদে আসবাবপত্র ক্রয় করা হলো, নগদ আসবাবপত্র ক্রয় করা হলো। আশা করি বুঝতে পেরেছো। এবার এপ্রিল 18 বিনিয়োগ সুদ আদায় হলো 1000 টাকা। বিনিয়োগ সুদ আমরা জানি আয়, যখন আয় বেড়ে যায়, আয় যখন বৃদ্ধি পাবে তখন আয়কে আমরা কি করব? ক্রেডিট করব। তাহলে বিনিয়োগ সুদের আদায় যখন হয়েছে আমার নগদ টাকাটা বেড়ে গেল। তো নগদ টাকা বেড়ে গেলে আমরা জানি নগদান হিসাব ডেবিট, নগদ টাকা। অর্থাৎ আমি আগেই বলেছিলাম কোনো লেনদেনের ফলে যদি আমার ব্যবসার নগদ টাকা বাড়ে নগদান ডেবিট, কোনো লেনদেনের ফলে যদি আমার নগদ টাকা কমে যায় নগদান ক্রেডিট। তাহলে এখন নগদ, যেহেতু বিনিয়োগ সুদ পাওয়া গেছে, সুদ পাওয়ার ফলে আমার নগদ টাকা বেড়ে গেল, তাহলে নগদান হিসাব ডেবিট। মার্চের 18 তারিখ। নগদান হিসাব ডেবিট, আমার বিনিয়োগ সুদ হিসাব
ক্রেডিট। বিনিয়োগ সূত্র হচ্ছে আয়, তাহলে আয় বৃদ্ধি হলে আমরা কি করি? ক্রেডিট করি। তাহলে টাকাটা কত ছিল? টাকার অ্যামাউন্টটা হচ্ছে 1000 টাকা। 1000 টাকা। আশা করি সব বুঝতে পেরেছো। আমরা ব্যাখ্যাটা কি দেব? ব্যাখ্যা দিব কি? বিনিয়োগ সুদ পাওয়া গেল। আসলে আমরা পরবর্তী লেনদেনে যাই। পরবর্তী লেনদেন হচ্ছে 20 তারিখের লেনদেন। প্রাপ্য কমিশন 600 টাকা। প্রাপ্য কমিশন, প্রাপ্য মানে ব্যাপারটা হচ্ছে আমি এখনো পাইনি। প্রাপ্ত যদি হতো আমি পেয়ে গেছি, কিন্তু প্রাপ্য মানে এখন আমার পাওনা আছে, আমি পাইনি, অর্থাৎ এটা হচ্ছে এক প্রকার অনাদায়ী আয়। আমরা এর আগে দেখিয়েছিলাম আয় জিরো অনাদায়িতাকে এটা সম্পদ বৃদ্ধি। তাহলে সম্পদ বৃদ্ধি হলে আমরা কী করবো? ডেবিট করবো। তাহলে প্রাপ্য কমিশন হিসাবে ডেবিট। তাহলে আসি আমরা, এটা কয় তারিখের? এটা হচ্ছে 20 তারিখ। 20 তারিখ প্রাপ্য কমিশন হিসাবকে আমরা ডেবিট করলাম। তারপর কমিশনটা হচ্ছে কি? আয়। তাহলে কমিশন হিসাবকে কি করলাম? ক্রেডিট করলাম। কমিশন হিসাব আমার ক্রেডিট। টাকার অ্যামাউন্টটা কত ছিল আমার? টাকার অ্যামাউন্টটা 600 টাকা। আমি ডেবিট কলামে লিখলাম 600, ক্রেডিট কলামে লিখলাম 600 টাকা। ব্যাখ্যাটা লিখলো কি? লিখবো কমিশন প্রাপ্য রয়েছে। আসো আমরা পরবর্তী লেনদেনে যাই। 22 তারিখের লেনদেনটা হচ্ছে ব্যাংক হতে উত্তোলন। আমরা জানি ব্যাংক থেকে উত্তোলন করলে আমার নগদ টাকা বাড়ে, ব্যাংক টাকাটা কমে। ব্যাংক থেকে উত্তোলন মানে আমার ব্যাংক থেকে উত্তোলন করে সেটা কারবারের জন্য বা ব্যবসার জন্য উত্তোলন করেছে। তাহলে এই উত্তোলনের মাধ্যমে আমার নগদ টাকা বেড়ে গেল, ব্যাংক টাকা কমে গেল। তাই দুইটাই সম্পদ, দুইটার মধ্যে যেটা বাড়বে সেটাকে ডেবিট করব, যেটা কমবে সেটাকে আমরা কি করব? ক্রেডিট করব। তাইলে লেনদেনটা হচ্ছে তোমার 22 তারিখের লেনদেন। নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাবটা হচ্ছে ক্রেডিট। আমার টাকার অ্যামাউন্টটা কত? টাকার অ্যামাউন্টটা হচ্ছে 4000 টাকা। 4000 টাকা। আশা করি বুঝতে পেরেছো। আসো আমরা পরবর্তী লেনদেনে যাই। পরবর্তী লেনদেন এপ্রিল 25 তারিখের পাওদারকে চেকে পরিশোধ 6500 টাকা এবং বার্তা প্রাপ্তি 500 টাকা। আমি বিগত ক্লাসে আগের ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম বার্তা প্রাপ্তি বা বার্তা প্রদত্ত হলে আমার দাগলেটা কীরকম হবে। তাহলে আসো পাওদারকে চেকে পরিশোধ। তাহলে পাওদারকে চেকে পরিশোধ, পাওদারটা হচ্ছে আমার দায়। পাওদারকে যখন আমি চেক দ্বারা পরিশোধ করবো বা নগদে পরিশোধ করবো তখন আমার দায় পেমেন্টটা কমে যায়। তো দায় কমলে কি হয়? দায় হ্রাস, ডেবিট। দায় হ্রাস হলে কি হয়? ডেবিট হয়। তাহলে এখানে আদম আছে, তার মানে আয়, দায়, মালিকানা সত্ত্ব। দায় যদি হ্রাস পায় তখন ডেবিট হবে, তাহলে পাওনাদার হিসাব ডেবিট। আসো মার্চের 25 তারিখ পাওনাদার হিসাবটা আমরা কি করব? ডেবিট করব। পাওনাদার হিসাব ডেবিট। তারপর আমি টাকাটা কি মারফত দিয়েছি? তাকে ব্যাংক মারফত। যেহেতু ব্যাংক মারফত দিয়েছি তাহলে ব্যাংকের টাকা কমে গেছে, ব্যাংক হিসাব ক্রেডিট। পাওনাদারকে ডেবিট। পাওনাদারকে টোটাল আমি কয় টাকা দিয়েছি? আমাকে সে 500 টাকা বার্তা দিয়েছে, কিন্তু এটা সহ ধরলে টোটাল টাকাটা 6500 যোগ 500 যোগ করলে কত হয়? 7000 টাকা হয়। তাহলে এই 7000 টাকা হচ্ছে আমার টোটাল পাওনাদার কাছ থেকে পাওনাদার আমার কাছ থেকে পেতো। তাহলে আমি তাকে টোটাল 7500 টাকা দিয়েছি, আমাকে 500 টাকা বার্তা দিয়েছে। তাহলে আসো ব্যাংক হিসাব ক্রেডিট কত টাকা? 6500 টাকা। বাকি 500 টাকা কি? বার্তা হিসাব। তাহলে কি? প্রাপ্ত বার্তা হিসাব। প্রাপ্ত বার্তা, এটাকে আয় ধরে আমি কি করি? ক্রেডিট করি। আয় বৃদ্ধি হলে আমরা জানি ক্রেডিট করি। প্রাপ্ত বার্তা 500 টাকা। তাহলে আমি কি করব? ব্যাখ্যা কি দেবো? পাওনাদারকে চেক মারফত পরিশোধ করা বা পাওনাদারকে ব্যাংক মারফত পরিশোধ করা হলো। আশা করি বুঝতে পেরেছো। এবার আসে পরবর্তী লেনদেন। পরবর্তী লেনদেন হচ্ছে 30 তারিখের একদম সর্বশেষ যে লেনদেনটা, সেটা হচ্ছে আসবাবপত্রের অবচয় ধার্য করো। আসবাবপত্রের উপর যদি আমরা অবচয় ধার্য করি তাহলে অবচয়টা আমরা জানি ব্যয়বাচক হিসাব, ব্যয় হিসাব। তাহলে ব্যয় বেড়ে গেছে, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব বা আর্জিত হিসাব ক্রেডিট। এটা আমরা সবাই জানি। 30 তারিখ অবচয় হিসাব ডেবিট, অবচয় ডেবিট করব। পুঞ্জীভূত অবচয় ব্র্যাকেট আসবাবপত্র হিসাব
আর এখানে হচ্ছে না, আর লিখবো আমরা ব্র্যাকেটে হিসাব কি ক্রেডিট। টাকার অ্যামাউন্টটা কত ছিল আমার 800 টাকা, ডেবিটে 800 ক্রেডিটে 800। তারপর কী করবো আমরা, আমার লেনদেনগুলো শেষ। তারপর আমরা কী করবো, এখানে একটা ক্লোজিং, এখানে একটা রেখা টেনে আমরা কী করবো, ডেবিটের যোগফলগুলো ডেবিট পাশে বসাবো, ক্রেডিটের যোগফলগুলো ক্রেডিট পাশে বসাবো। টাকার আমার ফিগারটা বসিয়ে আমরা যোগফল আমি বসালাম না, টাকার ফিগারটা বসিয়ে তারপর ডলার মার্কিং করে আমরা একটা লম্বা রেখা টেনে অঙ্কটা ক্লোজিং করে দেবো। তারপরে আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে জানাবে, কমেন্টে জানাবে, আমরা তোমাদের সমস্যা সমাধান চেষ্টা করব। আজ এ পর্যন্ত। আগামী ক্লাসে ইনশাল্লাহ পরবর্তী আরেকটা সমস্যা নিয়ে কথা হবে, আলোচনা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।